তাহলে তরঙ্গ তরঙ্গ হচ্ছে যে পানিতে যখন আমরা কোনো একটা ঢিল ফেলি তরঙ্গ তৈরি হয়, তাই না? আচ্ছা, তরঙ্গ তৈরি হয়। তাহলে এই যে একটা হাঁস দেখতে পাচ্ছ, একটা ঢেউ আমি তৈরি করছি, তাহলে এটা একটা তরঙ্গ না? তুমি লক্ষ্য করে দেখো এই হাঁসটা কিন্তু তার নিজ অবস্থান থেকে সরে যাচ্ছে না। তাহলে তরঙ্গের উপরে যদি আমি কোনো একটা বস্তু রাখি, এর যে কণাটা আছে, ওই যে ধরো হাঁসটা হচ্ছে একটা কণা, এই কণাটা কি সামনে পিছনে যাচ্ছে? না, কণাটা নিজ অবস্থান থেকে কাঁপতেছে, কিন্তু তরঙ্গটার বেগ সামনের দিকে না। এবং আমি দেখতেছি তরঙ্গটা শক্তিও ট্রান্সফার করতে পারবে। কিভাবে? আমি তো এখানে তরঙ্গ তৈরি করছি, এখানে শক্তি দিয়ে তৈরি করছি, এবং ওই তরঙ্গটা আমি এখানে তো হাত দিয়ে হাতে ঢেউতে বাড়ি দিবে না আমার, তাহলে শক্তি আছে বিদিত বাড়িটা দিছে। তার মানে শক্তিকে সে ট্রান্সফার করতেছে, কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে সরে যাচ্ছে না, মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে জাস্ট কাঁপতেছে, কিন্তু শক্তিটা সে ট্রান্সফার করতে পারতেছে, এবং বেগটা সে সামনের দিকে যাচ্ছে, তরঙ্গের বেগটা মনে হচ্ছে সামনের দিকে যাচ্ছে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে ট্রান্সফার হতে পারে? মাধ্যমের কণাগুলো কিন্তু ট্রান্সফার হতে পারে না। তাহলে এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য একটা কনসেপ্ট পড়ো, তরঙ্গ দৈর্ঘ্য। কি নাম? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা? ল্যামডা। তাহলে এইভাবে টান দিয়েছে ল্যামডা, ঠিক আছে? এটার নাম কি? তরঙ্গ দৈর্ঘ্য। আগে কি একটু টাচ দেওয়া আছে এগুলা? আচ্ছা, তাহলে একটু সুন্দর করে পড়ো। হ্যাঁ, তাহলে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য চিনব কীভাবে? এই যে তরঙ্গের একটা উপরের অংশ আর এই পাশের উপরের অংশ, এই দুটোর মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলি। তাহলে দুইটা চূড়ার মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য। আরও তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায় আরোভাবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে বেসিক জিনিসটা কি হলো, এই চূড়া এবং এই চূড়ার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা কি বলি? বলো, তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা। ল্যামডা হচ্ছে এভাবে টান দিয়ে এভাবে দিব, তরঙ্গ দৈর্ঘ্য। এখন তাহলে আমরা একটু কাজ করি, দেখো যে মাধ্যমের যে কণাটা আছে, কণাটা কিন্তু নিজ অবস্থান থেকে সরে যাচ্ছে না, কিন্তু তরঙ্গের বেগ সামনের দিকে যাচ্ছে, বেগটা সামনের দিকে আছে, এবং শক্তিটা সে ট্রান্সফার করতে পারতেছে। এটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম। আচ্ছা, সেই কথাটাই বলা হচ্ছে মাধ্যমিক কণাগুলো সরে যাবে না, নিজ অবস্থান থেকে কাঁপবে, কিন্তু শক্তিটা সেটিকে ট্রান্সফার করবে। দেখো, তরঙ্গ হচ্ছে এক মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া। শক্তি তুমি পাঠাতে পারবা, শক্তি পাঠাবে, ভালো কথা। যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজ অবস্থানে স্পন্দিত হতে পারে, যেমন মাধ্যমের কণাগুলো নিজ অবস্থানে স্পন্দিত হতে পারে, কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সরে যেতে পারে না, ঠিক আছে? ডানে বামে যেতে পারে না। আচ্ছা, গেল। তারপর আমাদের তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম, মোটামুটি এগুলো লাগবে না আপাতত, আমার বেসিক জিনিস হলেই হচ্ছে। এখান থেকে দুইটা পয়েন্ট আমাদের লাগবে। এটা কিন্তু আগের বইয়ে ভুল ছিল, 1493 হবে এখানে। এটা আগের বই থেকে নেওয়া, তো এখনকার বই ঠিক করছে, তোমাদের বই ঠিকই আছে। এখন আমি এখান থেকে দুইটা পয়েন্ট দেখাবো। দুইটা পয়েন্ট কি, জাস্ট সারমর্ম করি। তরঙ্গের শক্তিটা হচ্ছে, তরঙ্গের যে শক্তিটা আছে না, শক্তিটা ইটা বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের বিস্তার তাহলে কি? কোশ্চেনটা এটা তোমার মনের মধ্যে আসলো। এই যে এটা হচ্ছে একটা তরঙ্গ, তাই না? এটা হচ্ছে একটা তরঙ্গ না? তরঙ্গের যে সর্বোচ্চ যে ভ্যালুটা, এখানে একটা ভ্যালু আছে না, এখানে একটা এ বলবো এটাকে। এইটুকু আমাদের এ না, তাহলে এইটুকু আমার এ না, তাহলে এই যে এইটুকু অংশ, এটাই হচ্ছে আমার তরঙ্গের বিস্তার। তাহলে বিস্তার যদি বেশি হয়, ধরো এই তরঙ্গটার বিস্তার বেশি, তাহলে তরঙ্গটা এরকম লম্বা হয়ে যাবে না? লম্বা হয়ে যাবে না? তাহলে তরঙ্গের বিস্তার যদি বেশি হয়, তাহলে সেই তরঙ্গের শক্তি বেশি। তুমি লজিক্যালি চিন্তা করো, এই ঢেউটা হাতে বাড়ি দিলে হাতে বেশি ব্যথা পাবো, আর এটা হাতে বাড়ি দিলে আস্তে ব্যথা পাবো। তখন বিস্তার বাড়লে এটা বাড়ে, এবং সেটা বর্গ আকারে বাড়ে, এবং বিস্তার বাড়লে ব্যথাটা অনেক বেশি পরিমাণ পাবো, ডাবল পরিমাণ। তাহলে যদি আমি বিস্তার ডাবল করি, তাহলে শক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। স্কোয়ার আকারে যায়, তাহলে এখানে দ্বিগুণ করো, তাহলে দ্বিগুণ উপর স্কোয়ার, তাহলে শক্তি কত গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। যদি বিস্তার 3 গুণ করি, 9 গুণ, 3 থেকে 9 গুণ। যদি বিস্তার 4 গুণ করি, 16 গুণ। যদি 4 করি, 4 × 16। আচ্ছা, যদি 9 করি, 81 গুণ। 81 গুণ তখন বাড়বে। এটা কিন্তু এমসিকিউ আসছে অলরেডি, আমি এমসিকিউ সলভ করবো অধ্যায়। এমসিকিউ প্লাস রিটার্ন প্লাস ক খ অনুধাবন সব পড়াবো, বুঝছো? এই অধ্যায়ের সব কিছু রেডি করা আছে। তাহলে এখন আমাদের দুইটা জিনিস মনে রাখবো, যে বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। মানে আমাদের যে বাতাসের শব্দটা ট্রান্সফার হচ্ছে, কত বেগ? 330 মিটার পার সেকেন্ড। আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। কত বেশি? কারণ পানিতে যেটা ঘন মাধ্যম, সেখানে তরঙ্গের বেগটা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাতাসে আর্দ্রতা কম থাকলে না, আর্দ্রতা বেশি থাকলে তরঙ্গ এই শব্দটা। হ্যাঁ হ্যাঁ, ওই শীতকালে গ্রীষ্মকালে এগুলো তুমি পড়ছো, একটু পড়ছো মনে হয়, যেটা পড়ছো, যার কারণে এটা আমরা দেখতেছি যে যদি আমাদের মাধ্যমের কণাগুলো কাছাকাছি থাকে, যেমন কাঠে তুমি কান দাও, এখন আস্তে করে একটা টোকা দিলে ওই শব্দটা ট্রান্সফার হয়ে যাবে, ওই পাশে কান দিলে ঢাস করে শব্দ শুনতে পাবে। তার মানে মাধ্যমের কণাগুলো যদি শক্তিশালী হয়, মানে কাছাকাছি থাকে, সলিড বেশি হয়, তাহলে সেটার বেগটা বেশি। তাহলে বাতাসের তুলনায় পানিটা কঠিন মাত্রা একটু বেশি ঘন, একটু কঠিন বেশি, তাই না? তাহলে ওটা কখনো বেগটা বেশি হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, এই দেখো, তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ সম্ভব। প্রতিফলন বিষয়টা কি?
প্রতিফলন মানে আগের মাধ্যমে ব্যাক আসা। প্রতিফলন মানে কি? আগের মাধ্যমে ব্যাক আসা। আর প্রতিসরণ মানে কি? সামনের মাধ্যমেও কিছু চলে যাওয়া। তাহলে এটা দেখো চিকন রশ্মি, এটা হচ্ছে মোটা রশ্মি। দেখো চিকন রশ্মি থেকে মোটা, চিকন রশ্মি যখন আমরা একটু বাড়িয়ে দিছি, কিছুটা ব্যাক, কিছু তরঙ্গ ব্যাগ আসছে, আবার কিছু তরঙ্গ সামনে গেছে। তার মানে তরঙ্গের প্রতিফলনও হয়েছে, আবার প্রতিসরণও হয়েছে, সামনের মাধ্যমে চলে গেছে। এটা তরঙ্গ, ওই যে আলোর নবম অধ্যায়ের ডিটেলস আছে, কিন্তু সরি নবম অধ্যায় আছে, কিন্তু নবম অধ্যায় তোমাদের পড়বা না, পড়া নাই তোমাদের, সেজন্য এখন আপাতত বুঝো। আর প্রতিফলনের আরেকটা, প্রতিফলন এবং প্রতিসরণ আরেকটা জিনিস দেখো, এই দেখো তরঙ্গটার প্রতিফলনও হয়, আবার এই সামনের দিকে কিছু চলে গেছে, প্রতিসরণও হয়। তাহলে তরঙ্গের দুইটা জিনিসই ঘটতে পারে, প্রতিফলন প্রতিসরণ ঘটতে পারে, কিন্তু তরঙ্গের কিন্তু বিচ্ছুরণ ঘটে না। বিচ্ছুরণ মানে কি? ওই যে সাদা আলো 7টা রঙে ভাগ হয় না প্রিজমের মধ্যে দিয়ে, ওটা হচ্ছে বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ সম্ভব, কিন্তু তরঙ্গের কিন্তু বিচ্ছুরণ সম্ভব না। এমসিকিউ কিন্তু আসছে এটা। তাহলে তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ সম্ভব, কিন্তু বিচ্ছুরণ কিন্তু সম্ভব না। আবার তরঙ্গের উপরিপাতন সম্ভব। উপরিপাতন মানেটা কি বুঝো? এমসিকিউ আসে কিন্তু এখান থেকে। উপরিপাতন মানে ধরো এটা একটা তরঙ্গ না, এটা আরেকটা তরঙ্গ, এই প্লাস আর এই প্লাস সমান সমান আছে না? তাহলে দেখো দুইটা, এটা এটা ধরো +5, এটাও হচ্ছে আমার +5, তাহলে দুইটা যোগ হয়ে 10 হয়ে যাবে না? তাহলে এই দুইটা যদি একটা আরেকটার উপরে এসে পড়ে, মানে একটা আরেকটার সাথে যোগ হয়ে যায়, ধরো দুটো তরঙ্গ তৈরি করলাম, দুটো মার্জিত হয়ে গেল, একসাথে হয়ে গেল, তখন দুটো যোগ হয়ে বড় বড় তরঙ্গ তৈরি হয়। এটাকে তরঙ্গের, হ্যাঁ হ্যাঁ +10 হবে, +10, সরি +10, +5 +5 +10, তাহলে তরঙ্গটা বড় হয়ে যাবে, দেখছো? আবার কিন্তু যদি আমরা তরঙ্গটার এটা প্লাস এটা মাইনাসের সাথে যুক্ত করি, এই দুইটা তরঙ্গ যদি যুক্ত করি, ধরো এটা +5 এটা -5, তাহলে দুইটা যোগ করলে কত হবে? ভ্যানিশ হয়ে যাবে না? 0 হয়ে যাবে না অ্যান্সার? তাহলে দেখো তরঙ্গটা ভ্যানিশ। তাহলে তরঙ্গের উপরিপাতন বলা হয় এটাকে, মানে যোগ করা বলা হয়। তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখলে আরেকটু বিষয়টা তোমার একটু স্পষ্টভাবে ক্লিয়ার হবে। তরঙ্গের উপরিপাতন বলতে কি বোঝাচ্ছে? এমসিকিউ কিন্তু আসছে, আগে বলতেছি এখান থেকে, হ্যাঁ বোর্ড কোশ্চেনে। তাহলে দেখো এই যে সেম আসছিল, দেখো বড় হয়ে গেছে না? তরঙ্গটা বড় হয়ে যায়। এখন দেখো আমি অপোজিট করে দেবো, ঠিক অপোজিট না, অপোজিটে একটু কম, দেখো তরঙ্গটা কমে গেল, ভ্যানিশ হয়ে গেছে। এবার একটু সবকটা ভ্যানিশ করতে যাচ্ছে, আর একটু স্লাইটলি সামনের দিকে নিয়ে গেলাম, এই যে প্লাস মাইনাস যুক্ত হয়ে যাবে, দেখো এই যে ভ্যানিশ, তরঙ্গ নাই, তরঙ্গ শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন তরঙ্গের প্রকারভেদ, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, মানে খ নাম্বারের জন্য আসে, সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য আর এমসিকিউর জন্য। সেটা হলো তরঙ্গের দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কয় প্রকার? অনুদৈর্ঘ্য আর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা কাকে বলবো? দেখো স্প্রিংয়ের তরঙ্গটি ছিল সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। তাহলে এই যে স্প্রিংয়ে যখন তুমি এরকম টান দিয়ে ছেড়ে দাও না, এই পাশে হাত দিলে কি হয়? ওই ইয়েটা ব্যথা দিবে না আমাকে? তাহলে এখান থেকে শক্তিটা ওই পাশে ট্রান্সফার করলাম, শক্তিটা ট্রান্সফার হয়েছে, কিন্তু মাধ্যমের কণাগুলো কিন্তু ওই অবস্থান থেকে কাঁপতেছে। দেখো এই কণাগুলো কিন্তু সামনে পিছনে মানে ট্রান্সফার হচ্ছে না। স্প্রিংয়ের এই পাশের কণা, স্প্রিংয়ের এই পাশের কণা তো ওই পাশে যাবে না, এই পাশের গোল্লা তো আর ওই পাশে ট্রান্সফার হচ্ছে না। তাহলে শক্তিটা জাস্ট ট্রান্সফার করতেছে, কিন্তু মাধ্যমের কণাগুলো ওই অবস্থানে আছে। এখন তাহলে আমার যেটা প্রশ্ন সেটা হলো, তাহলে এটা কেন আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি? দেখো স্প্রিংয়ের সংকোচন এবং প্রসারণ, স্প্রিংয়ের সংকোচন এবং প্রসারণের দিক এবং তরঙ্গের বেগ একই দিকে আছে। আচ্ছা, সংকোচন প্রসারণ আমাদের এইদিকে হচ্ছে না, এইভাবে এভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না, তরঙ্গটার দিক এদিকে না, দিক বা বেগ, তরঙ্গটার বেগ এদিকে না, তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে, এবং সংকোচন প্রসারণটা এদিকে হচ্ছে না, তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। তুমি এক্সামে ভুলে যাবা, মনে রাখার টেকনিক শিখে দিই। দৈর্ঘ্য মানে কি? বড়টা না? তাহলে এটা দৈর্ঘ্য বরাবর বেগ এবং এই দৈর্ঘ্য সংকোচন প্রসারণ দৈর্ঘ্য বরাবরই হচ্ছে, সেই জন্য এটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো আমরা। তাছাড়া ভুলে যাবা শিওর, কারণ অনুদৈর্ঘ্য প্রশ্ন একটু পরে প্যাচ লাগবে। তাহলে মনে রাখবে কি? দৈর্ঘ্য হচ্ছে বড়, তাহলে ওই দৈর্ঘ্য বরাবরই সব কিছু আছে, বেগটা এবং সংকোচন প্রসারণ দৈর্ঘ্য বরাবরই আছে, তাহলে আমরা সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এখানে কিভাবে এই শব্দটা ট্রান্সফার হচ্ছে, এটাও আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেমনে সেটা তোমাকে বলি। আমাদের আশেপাশে কণা আছে না, এই কণাগুলো আমি যখন কথা বলতেছি, আমার এই কণাগুলো বাড়ি খাইছে, এই যে এই কণাগুলো কি হচ্ছে? সংকোচন প্রসারণ হচ্ছে, মানে আমার কাছে শব্দটা বাড়ি খেয়ে, কণাগুলো বাড়ি খেয়ে তোমার কানে যে পর্দা আছে না ওখানে বাড়ি দিচ্ছে, সেটা আবার ব্রেনে সিগন্যাল গেছে, ব্রেনের সিগন্যালকে প্রসেস করছে, তখন আমার কথাটা তুমি নির্দিষ্টভাবে শুনতে পাইছো। আচ্ছা, এটা স্যারের কণ্ঠ। আর একজন যদি কথা বলে, তার কণ্ঠটার ফ্রিকোয়েন্সিটা আমার থেকে আলাদা হয়ে যাবে, মানে তার ওই কম্পনটা আমার থেকে আলাদা হবে। আমার কম্পনটা যেরকম, তার কম্পনটা আলাদা। মেয়ে মানুষের কম্পাঙ্ক বেশি হয়, সে জোরে জোরে কাঁপাবে, তখন তুমি রিয়েলাইজ করো, ব্রেন তখন বলবে এটা একটা মেয়ের কণ্ঠ, আর আমার এটা স্যারের কণ্ঠ, ছেলের কণ্ঠ। তারপরে এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তিটা ট্রান্সফার হচ্ছে। কীভাবে? দেখো, তাহলে আমি তার কথা বললাম, এই অনুগুলো দেখো কাঁপাচ্ছে, প্রথমে একটা বাড়ি দিলাম অনুকে, সে অনু আবার পাশের অনুকে বাড়ি দেয়, সে আবার পাশের অনুকে বাড়ি দেয়, এইভাবে বাড়ি দিতে দিতে এক পর্যায়ে ওই পাশে চলে গেছে। তুমি লক্ষ্য, হ্যাঁ তুমি দেখো, ধরো এই কোণাটার দিকে তাকাও, এই কোণা এর ধরো মিডল পয়েন্ট, এই কোণাটা দেখো খালি ডানে বামে সরতেছে, কিন্তু সামনে পেছনে বেশি দূরে চলে যাচ্ছে না। কিন্তু দেখো, এটা মিডল পয়েন্ট ধরলাম, এই কোণাটার দিকে লক্ষ্য করো, এখান থেকে জাস্ট এইটুকু আসতেছে, আবার এই সামনের দিকে যাচ্ছে, আবার এইটুকু আসতেছে, আবার সামনের দিকে যাচ্ছে।
কণাটা নিজ অবস্থানেই আছে, নিজ অবস্থানে কাঁপতেছে, সামনে পেছনে ও একদম ওই পাশে কিন্তু চলে যেতে পারতেছে না, তাহলে ঠিকঠাকই আছে। তাহলে এখানে একটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শব্দটা ট্রান্সফার হচ্ছে, ওই স্প্রিংয়ের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে। তাহলে এটা তরঙ্গের দিকটা এবং মানে সংকোচন প্রসারণের দিক এবং বেগের দিক একই দিকে না, তাকে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো আমরা। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এই জিনিসটা। সংকোচনকে আমরা এই যে নিচে প্রকাশ করব, প্রসারণকে নিচে প্রকাশ করব, তরঙ্গের নিচে প্রকাশ করব, আর সংকোচনকে উপরে প্রকাশ করব। তাহলে এটাও একটা তরঙ্গের সাথে ম্যাচ করছি আমরা, রিলেট করছি, মানে বোঝার জন্য যে তরঙ্গের যে সংকোচনটা চূড়া বুঝাবো, ঠিক আছে, আর যেটা প্রসারণের নিচে বুঝাবো, এটার সাথে এটা তুলনা করলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করা সহজ হবে। তাহলে বলো তো এই যে এইটা আর এইটার মধ্যে এইটুকুর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য না, এবং তাহলে কি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে? ঠিক একইভাবে এই প্রসারণ এবং প্রসারণের মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য বলা যাবে। সেমই তো, একই তো। এই তুমি তাড়াতাড়ি বুঝো, এ তোর ভালো লাগে। আবার এই দেখো মাধ্যমের কণাটা নিজ অবস্থান থেকে কাঁপতেছে, দেখছো, কিন্তু সামনে পিছনে যাচ্ছে না, কিন্তু মানে ওই পাশে চলে যেতে পারতেছে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল। আচ্ছা, এখন আসো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আমরা একটু দেখবো, ঠিক আছে। চলো অনুপ্রস্থ, তাহলে এটা তো আমরা অনুদৈর্ঘ্য দেখলাম, এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ যে রশিতে ধরা এরকম একটা বললাম বাড়ি দিলাম, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কেন অনুপ্রস্থ তরঙ্গ? সেটা হলো তরঙ্গটার বেগ এই দিকে না, আর কণাটা কাঁপতেছে উপর থেকে নিচের দিকে না, আর এইটা কি প্রস্থটা ছোট হয় না সবসময়, দৈর্ঘ্যটা বড় হয়। তাহলে দেখো প্রস্থটা দিক বরাবর কাঁপতেছে, প্রস্থ বরাবর, যে তরঙ্গটা যাচ্ছে সামনের দিক বরাবর, সেই জন্য এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে তরঙ্গটা কাঁপতেছে কোন দিক বরাবর তার উপর ডিপেন্ড করে নামকরণ করবো। তাহলে আগেরটা এদিক বরাবর দৈর্ঘ্য বরাবর কাঁপতেছিল, সেই জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এখানে কাঁপতেছে হচ্ছে উপরে নিচে বরাবর, বেগটা সামনের দিকে, দুটোরই বেগ সামনের দিকে, কিন্তু কাঁপতেছে দেখো কণাটা উপরে নিচে, সামনে পিছনে, সেই জন্য এটা অনুদৈর্ঘ্য, আর এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সুন্দরভাবে বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এই যে তাহলে এখন এই জিনিসটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করার টেকনিক শিখে নিই, যে আমার সংকোচন প্রসারণ দেওয়া থাকলে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে দুইটা সংকোচনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আবার দুইটা প্রসারণ, এই যে এখান থেকে এইটুকু দূরত্ব আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? দুইটা প্রসারণের মধ্যবর্তী দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলতে পারি। দেখো এই যে আমাদের এইটার তরঙ্গ দৈর্ঘ্যটা কম, এই দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে কাছাকাছি আছে, অনুগুলো কম, তরঙ্গটা কাছাকাছি আছে, আর একটু দূরে আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের এই একই জিনিস, তাহলে ওইভাবে যাবে, সংকোচন প্রসারণ দেখা যাচ্ছে, এখানে সংকোচন প্রসারণ দেখা যাচ্ছে, আর দুইটা সংকোচনের মধ্যে দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখন আমাদের তরঙ্গের কয়েকটা রাশি আমাদের দেখতে হবে, রাশি নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এটা একটা তরঙ্গ, তাই না? এই তরঙ্গটার সৃষ্টি হয় কীভাবে সেটা আমরা একটু দেখে নেই। যে ধরো আমি এই একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তকে 0 থেকে শুরু করে ঘোরালাম, কত ডিগ্রি ঘুরাবো? 360 ডিগ্রি ঘুরবে না? ওই দেখো 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত গেছে। এখন দেখো এখান থেকে এইটুকু 180 না, তাহলে এখান থেকে ওইটুকু মানে 180, আর 180 থেকে পরবর্তীটা আবার 360 না, তাহলে 180, পরবর্তী 180, তাহলে টোটাল 360 ডিগ্রি। এইটুকু 90 না, তাহলে তরঙ্গ এইটুকু আসলে 90 ডিগ্রি হবে। তাহলে এইটুকু হচ্ছে 180 বা পাই, তাই না? ওইটুকু হচ্ছে 2 পাই মানে 360 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে পাই বাই 2 মানে 90 ডিগ্রি। কথাকে বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা যদি এত বুঝে থাকো এখানে দেখি। এখন আমরা এই পুরাটাকে টি হিসেবে ধরলাম, পর্যায়কাল দিয়ে করবো। আচ্ছা, পর্যায়কাল কি একটু পরে দেখাচ্ছি। পুরোটাকে টি ধরে নিলাম, ধরো অর্ধেক কতটুকু হবে? t/2। তাহলে এইটুকু অংশ আমাদের t/2। আচ্ছা, তাহলে t/2 অর্ধেক কত? তাহলে t/2 বাই 2, তাহলে t/2 গুণন 1/2, তাই না? তাহলে t/4 না? তাহলে t/2 অর্ধেক কত? t/4 না? তাহলে এইটুকু অংশ আমার t/4 না? ঠিক আছে, হ্যাঁ দরকার আছে 100%। মানে এটা যে কত গুরুত্বপূর্ণ এখান থেকে ম্যাথ করতে হবে আমাদের। এটা যদি না বুঝো তাহলে ম্যাথ করতে পারবো না। তাহলে কবা যে এটা কেমন হয়? তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক, ধরো এইটুকু হচ্ছে ল্যামডা, এইটুকু হচ্ছে ল্যামডা, তাহলে আমার এইটুকু দেওয়া থাকবে 5 মিটার, তাহলে ল্যামডা বের করতে হবে আমার। তাহলে ডাবল ডাবল করে 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 বের করতে হবে না, এইভাবে করতে হবে, দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো পড়াচ্ছি। কিন্তু আমার পড়া তুমি মনে রাখবা যে ইম্পর্টেন্স ছাড়া আমি কোনো পড়াই পড়াচ্ছি না, এটা খালি মনে রাখবে। কারণ পড়ার কিন্তু আমার কাছে অনেক আছে, কারণ ইন্টার পড়াইছি আমি ভার্সিটি লেভেলের পড়াই, তার মানে ইনফরমেশন আমার কাছে অভাব নাই, কিন্তু সব কিছু তোমার লাগবে না, আমি সেটা ভালো করে জানি। তার মধ্যে আমি আরও বেশি বেশি কন্ট্যাক্ট করে করে পড়াই, সেটা দেখো। তাহলে আমাদের কি করতে হবে? t/4। তাহলে এইটুকু অংশ আমাদের কতটুকু হবে? এইটুকু t/4, এইটুকু t/4 না? তাহলে একটা t/4, দুইটা t/4, আর এই পাশে এইটুকু অংশ t/4 না? তাহলে 3টা t/4, এই যে 3t/4। তাহলে একটা t/4, দুইটা t/4 আর 3টা t/4, তাহলে t/4 যোগ করলেই তো হয়ে যায়। তাহলে 3টা t/4 যোগ করলে একটা, দুইটা, 3টা, তাহলে 3t/4, অথবা লসাগু করে করা যাবে। আবার এইভাবে করা যাবে t/2 যোগ t/4, t/2 যোগ t/4, এইটুকু অংশ t/2 না?
আর এইটুকু অংশ t/4 না, তাহলে এইটুকু বের করতেছি, তাহলে t/2 যোগ t/4, তাহলে এটাও 3t/4ই চলে আসবে, লসাগু করলে সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। বাস, এখন আসো যে পর্যায়কাল বিষয়টা তাহলে কি। পর্যায়কাল বিষয়টা হচ্ছে যে আমাদের ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমরা চূড়া দেখছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সংজ্ঞা আছে, এই যে 0 থেকে শুরু করে একটা প্লাস আর একটা মাইনাস মিলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। প্লাস আর মাইনাস, হ্যাঁ, উপরে একটা প্লাস নাই, প্লাস অক্ষ, একটা মাইনাস অক্ষ, তাহলে প্লাস এবং মাইনাস মিলে একটা সাইকেল মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করছে। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি তৈরি করে, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটুকু যেতে একটা টাইম লাগবে না, এই তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে যেতে টাইম লাগবে না, সেটাকেই বলবো হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, সেটাকে বলবো কি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, এবং যে টাইমটা লাগছে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড বা পর্যায়কাল। যেটা এটা বাসায় যাওয়া দেখবা, এই যে পর্যায়কাল কি এটা পাঠাতে আজকে দিয়ে দেবো। তাহলে এখান থেকে শুরু করে তরঙ্গটা এখানে যেতে একটা সময় লাগছে, সেই সময়কে আমরা পর্যায়কাল টি বলবো। তাহলে পর্যায়কাল টি একক কী হবে? সেকেন্ডে নিব আমরা, সেখান থেকে মিনিটে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কাল কতটুকু আসবে? এক পর্যায়কাল সমান 1 ল্যামডা, মানে ল্যামডাটুকু যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে তার পর্যায়কাল। মানে একটা পর্যায়কাল সম্পূর্ণ করতে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে টাইম লাগে সেটাই তার হচ্ছে পর্যায়কাল। একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে টাইম লাগবে সেটা তাই পর্যায়কাল। পর্যায়কাল এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক হচ্ছে F=1/T। আমরা একটু পরে দেখতেছি, এটা সম্পর্কটা প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে সাইকেল কাকে বলবো? সাইকেল একটা তরঙ্গের প্লাস এবং মাইনাস মিলে একটা সাইকেল তৈরি হয়। তাহলে কি বলছি দেখো, কোনো অল্টারনেটিং উপাদানের এক সেট পজিটিভ এবং নেগেটিভ মানকে সাইকেল বলা হয়। তাহলে একটা পজিটিভ এবং নেগেটিভ মানকে একটা সাইকেল বলবো। তারপর অল্টারনেশন মানে কি? অল্টারনেশন মানে সাইকেলের অর্ধেক, পুরো সাইকেলের অর্ধেক হচ্ছে অল্টারনেশন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, হচ্ছে মিনিমাম ভ্যালু, তাই না? আর পুরোটা হচ্ছে একটা সাইকেল। গুড। তারপরে ফ্রিকোয়েন্সি তাহলে কি হলো? 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে, এগুলো ক নম্বরে আসে কিন্তু। তাহলে 1 সেকেন্ডে যদি একটা সাইকেল সম্পন্ন করে তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 1। 1 সেকেন্ডে যদি 2টা সাইকেল সম্পন্ন করে ফ্রিকোয়েন্সি 2। 1 সেকেন্ডে 5টা সাইকেল সম্পন্ন করলো 5টা। ওই ল্যামডা পরিমাণ একটা সাইকেল। তাহলে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। বুঝছো? যতগুলো সাইকেল আর যত টাইম সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে একটা সাইকেলে যতটুকু টাইম লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। একটা সাইকেলে যতগুলো মানে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করবে তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি। তাহলে ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/T, F=1/T। টিটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এর একক কী হবে? পার সেকেন্ড, বা এটাকে হার্টজ বলা হয়। এই ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। কী দ্বারা? Hz দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সির একক। আচ্ছা, পিরিয়ড তাহলে কী হলো? পিরিয়ড মানে টাইম পিরিয়ড। তাহলে একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ডটা পর্যায়কাল বলা হয়। একটু দেখলাম না? তাহলে একটা সাইকেলের ল্যামডা পরিমাণ যেতে যে টাইম লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। বাস, আমাদের থিওরি। এখন আসো, এই যে তরঙ্গের যে বেগটা আছে সেই বেগটা আমরা ক্যালকুলেশন করতে পারি। সেই বেগটার সূত্র হচ্ছে v=f ল্যামডা। তাহলে তরঙ্গটার বেগ আমি বের করতে পারবো, যে তরঙ্গটা কত, ওই দেখলাম তরঙ্গটা বেগে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, সেই বেগটা আমি বের করতে পারবো। সূত্র কি? v=f ল্যামডা। v=f ল্যামডা। এফটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এফটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তোমরা বের করা জানি। আর ফ্রিকোয়েন্সির সূত্র কি? F=1/T। তাহলে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে তাকে আমরা কম্পাঙ্ক বলি। তাহলে এটার একক কি? হার্টজ। একটু আগে দেখলাম হার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি বসাই দিব, ল্যামডা বসাই দিব, আমি বেগ পেয়ে যাবো না? আর বেগের একক কি আসে? মিটার পার সেকেন্ড। এটা হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা হাফ। তাহলে ল্যামডা সমান হচ্ছে 0.5 এত মিটার। তাহলে আমি যদি বলে যে আমার বের করে মানে পুরো ল্যামডার মান বের করতে পারবো, এইটুকু ধরো আমার এইটুকু তো দেওয়াই আছে, এইটুকু হচ্ছে ল্যামডা। ল্যামডা মধ্যে দেওয়াই আছে আমার। আচ্ছা, এটার মান দেওয়া, হ্যাঁ ল্যামডা মান দেওয়া আছে। হ্যাঁ, তুমি যে বলতেছো না এই টাইপের ম্যাথ ভুরি আছে, ভুরি আছে। সেগুলো আমরা সলভ করার সময় ভুরি থিওরি ক্লিয়ার হবে। ওটাই মেন টপিক। ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো করতে হবে। তুমি যেটা বললে আর কি, যে এটা হাফ, ওটা হাফ কেন আসবে, কখন আসবে, এখন আপাতত নাই, যখন আসবে তখন আমি বলে দিব। তাহলে এটা হচ্ছে আমার ল্যামডা। তাহলে v=f ল্যামডা। এফটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো, হ্যাঁ, ভিটা হচ্ছে বেগ, তরঙ্গের বেগ। তরঙ্গের বেগ কিউ না একক আসে? মিটার পার সেকেন্ড না? দেখো মিটার পার সেকেন্ডই আসবে। দেখো ল্যামডার একক কি? মিটার। আর এই এফের একক কি? পার সেকেন্ড লেখা যায় না? তাহলে এই যে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, না, বেগের একক তো হার্টজ লেখা যাবে না, তুমি ফ্রিকোয়েন্সির একক হার্টজ লিখতে পারো, পার সাইকেল বা পার সেকেন্ড বা হার্টজ। ল্যামডা একক হচ্ছে মিটার, কত মিটার যাচ্ছে সেটা আমরা মিটারে মাপবো। তো এই যে দৈর্ঘ্য, এটুকু দৈর্ঘ্য, আর টিটা পার সেকেন্ডে, আর বেগটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এই হচ্ছে মজাদায়ক পড়া। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। দেখি, সেটা হলো
তুমি লক্ষ্য করো আমরা শিখলাম হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা শিখলাম, তাই না? তাহলে এখান থেকে দেখো ল্যামডা সমান আমাদের কি লেখা যায়, ভি বাই এফ না? ল্যামডা সমান ভি বাই এফ লেখা যাবে বলো? ল্যামডা সমান ভি বাই এফ লেখা যাবে। তাহলে এফ যদি বাড়ে ল্যামডা কমবে না? বা আমরা এভাবে চিন্তা করতে পারি, এখান থেকে এফ সমান বের করি, এফ সমান হচ্ছে ভি বাই ল্যামডা লেখা যাবে? তাহলে ল্যামডা বাড়লে এফ কমবে না? দেখো ল্যামডাটা বেশি কার, বা ল্যামডা হচ্ছে এটার বেশি তাই না? ল্যামডাটা এটার বেশি, তাহলে ল্যামডা যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কম হবে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কম, লো ফ্রিকোয়েন্সি। আর এটার ল্যামডাটা কম, ল্যামডা কম, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে না? এটার ফ্রিকোয়েন্সি বেশি, হাই ফ্রিকোয়েন্সি। চিনবা কীভাবে? যেটা বেশি কাঁপতেছে, জোরে জোরে কাঁপতেছে, কাছাকাছি আছে এটাতে ফার্স্ট একটা বোঝা যায়, অথবা কাঁপিতে বোঝা যায়। কম্পাঙ্ক বেশি মানে কি, 1 সেকেন্ড ধরো আমার 1 সেকেন্ডে 5টা সাইকেল সম্পন্ন করছে, তাহলে ফ্রিকোয়েন্সি 5 না? আবার ঠিক 1 সেকেন্ডে 10টা সাইকেল সম্পন্ন করছে, তাহলে এটা বেশি কাঁপছে না? 1 সেকেন্ডে তাড়াতাড়ি সাইকেল সম্পন্ন করছে, আর এটা 1 সেকেন্ড আস্তে আস্তে সাইকেল সম্পন্ন করছে, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হলে কাঁপা বেশি বোঝায়, তাহলে এটা বেশি জোরে জোরে কাঁপতেছে। বুঝছো? সেই জন্য কাছাকাছি আছে। এখন তাহলে আমাদের বেশি ইম্পর্টেন্ট দেখো, এই যে কাঁপাকাঁপিতে প্রমাণ করি, এই দেখো এটা জোরে জোরে কাঁপতেছে না? তাহলে এটা হাই ফ্রিকোয়েন্সি। আর দেখো আস্তে আস্তে কাঁপতেছে, ওয়েভ প্লেনটা বড়, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, আস্তে আস্তে কাঁপতেছে, আর এটা জোরে জোরে কাঁপতেছে। দেখছ? তাহলে এটা হাই ফ্রিকোয়েন্সি, আর এটা ফ্রিকোয়েন্সিটা তুলনামূলকভাবে কম, নিচেরটা কম, লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে একটা অঙ্ক দেখি আমরা, যে এই একটা তরঙ্গ দেওয়া আছে, বললো এই তরঙ্গের কী কী বের করতে বলছে, যে এর বিস্তার বের করতে বলছে। তাহলে বিস্তার কতটুকু বলতো হয়, যে এইটুকু পুরো উপরের অংশটুকু বিস্তার না? তাহলে বিস্তার হবে হচ্ছে 0.1, মানে লম্বাটুকু সব থেকে উপরে যেটুকু গেছে, তাহলে বিস্তার হচ্ছে আমার 0.1 মিটার। ঠিক আছে? বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এই সমান এত। তারপরে বলছে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে 1 মিটার। তারপর দোলনকাল মানে কি, এই যে এখান থেকে যেতে এখানে যে টাইমটা লাগছে, তাই না? এইটা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 মিটার। আমরা তরঙ্গ দৈর্ঘ্য কয়ভাবে নিতে পারি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য নিতে পারি, বা এটাও নিতে পারি তরঙ্গ দৈর্ঘ্য, বা এটাও নিতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। এটা মাপলেও সেম মানই আসবে, কিন্তু আমার মানগুলো ভ্যালু অ্যাকুরেটলি দেওয়া আছে 1 পর্যন্ত। তাহলে আমি সহজটা নেই, কঠিনে যাবো কেন? তরঙ্গ দৈর্ঘ্য 3 ভাবে বের করা যায়, একটা প্লাস একটা মাইনাস মিলে, আবার চূড়া মিলে, আবার নিচে মিলে। বুঝছো? ঠিক আছে। এখন এই তরঙ্গের আরও কিছু ইনফরমেশন এখানে আছে, টাইম দেওয়া আছে এখানে, আমাদের দোলনকাল বলছে। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেতে যে টাইম লাগে সেটা দোলনকাল টি না? এই যে তার দোলনকাল হচ্ছে 0.2 সেকেন্ড, তাহলে টির ভ্যালু হচ্ছে 0.2 সেকেন্ড। আচ্ছা, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমাদের 1/t না? 1/0.2 করলে যেটা আসবে সে এত হার্স হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? কম্পাঙ্ক গেল। তারপর বেগ, তারপর ভি ইকুয়াল টু এফ ল্যামডা না? কম্পাঙ্কের ভ্যালু আমি বসাই দিই 1/0.2 গুণন ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 1 মিটার, যেটা বাবা সেটা হচ্ছে আমাদের 1/0.2 এত মিটার পার সেকেন্ড। বুঝছো? এই হচ্ছে আমার অবস্থা। তাহলে এইভাবে আমি ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? চলো নেক্সটে যাই। এখন দশা বিষয়টা আমরা একটু শিখি। দশা সেম থাকে কোন কোন জায়গায়, সেটা আমাদের একটু বাছাই করতে হবে। এমসিকিউতেও আসছে। দশা সেম থাকে হচ্ছে যে অবস্থায় তরঙ্গটার বেগ এবং দিকটা একই রকমভাবে আছে। যেমন দেখো এই জায়গাটায় এবং এই জায়গাটায় তরঙ্গটা সেম পজিশনে আছে না? তাহলে এগুলো দশা সেম। তাহলে এ সি এইগুলোতে দশা সেম আছে, বুঝছো? আবার এই যে এটাতে এবং এখানে দশা সেম আছে। তাহলে দশা সেম নাই কোথায়? যদি বলে এইখানে এবং এখানে, এটা দশা কিন্তু সেম না, এটা একটা উপরে একটা নিচে, তাহলে দশা কিন্তু এখন সেম থাকবে না, উপরে নিচে থাকবে, কিন্তু দশা সেম থাকবে না। হ্যাঁ, দশাটা হচ্ছে যে পজিশনে বেগটা সেম থাকবে, সরি তরঙ্গটার বেগ এবং ডিরেকশনটা সেম আছে, মানে এটা উপরে ওটা উপরে, আবার নিচে, কিন্তু উপরে নিচে হলো দশা আলাদা। হয়তো এ আর সিতে দশা সেম, এভাবে দেখে নেবে। আচ্ছা, ভোকাল কর্ড হচ্ছে কি সেটা জেনে রাখো। আমাদের শব্দটা তৈরি হয়েছে ভোকাল কর্ডের মাধ্যমে। এখানে একটা ঢোলের মতো অংশ আছে, এটা হচ্ছে পাইপ, মানে এখান থেকে বাতাস ছাড়ি, আমার পেটের থেকে বাতাস নেই, বাতাসটা জোরে বাড়ি দেয়, এইখানেতে বাড়ি খায়, ঢোলের সাথে বাড়ি খেয়ে ওটা শব্দটা তরঙ্গ তৈরি করে, মানে কম্পন তৈরি করে, কম্পনের মাধ্যমে শব্দটা ট্রান্সফার হচ্ছে। ওই জিনিসটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড। ঠিক আছে? শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে সরোদযন্ত্র, এই সিস্টেমটাকে সরোদযন্ত্র বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে ফুসফুস থেকে বাতাসটা এসে আমাদের এই পাইপের নাম হচ্ছে উইন্ড পাইপ। ফুসফুস থেকে বাতাসটা উইন্ড পাইপের মাধ্যমে এসে ওই ঢোলে বাড়ি দেয়, সেখানে কম্পন তৈরি হয়। কারণ ঢোলে বাড়ি দিলে ঢাম করে বাড়ি হয় না, সে ঢোলে বাড়ি দেয়, কম্পন তৈরি হয়, বাতাসে কম্পন তৈরি হয়, সেটার মাধ্যমে তোমার কানে দেয়, আবার তোমার কানে বাড়ি খায়, তোমারও কানে বাড়ি খায়, মস্তিষ্কে দেয়, সেটা সিগন্যালের মাধ্যমে এটা তৈরি করে।
এই যে দেখো ভোকাল কর্ড, এই যে উইন্ড পাইপ আছে না, এই যে উইন্ড পাইপ এরকম থাকে, বাড়ি মাঝে মাঝে বাড়ি খায় এবং খুলে, এইগুলো বায়োলজিতে ডিটেলস আছে। তাহলে দেখো শব্দটাতে ট্রান্সফার হতে মাধ্যমের প্রয়োজন হয়, সেটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ করতে পারি। শব্দটা ট্রান্সফার হতে মাধ্যমের প্রয়োজন হয়, সেটা এই এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করতে পারি। যেমন ভিতরে একটা ধরো কলিং বেল্টের ইয়ে রাখছি, আর ভিতরে বাতাস আছে, এখন স্বাভাবিকভাবে বাড়ি দিলে তো শব্দ শোনা যাবে। এখন আমি ভিতর থেকে সব বাতাস বের করে নিলাম, ঠিক আছে, এখন বাড়িতে দেখা যাচ্ছে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তার মানে এই রুম থেকে যদি আমি সমস্ত বাতাস বের করে দিই, আমি কথা হাজার বললে তুমি এখানে মুখ নড়ানো দেখবা, কোনো কথা শুনতে পাবো না। কারণ শব্দটা ট্রান্সফার হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন আছে, আর মাধ্যমটা এখানে বাতাস। কারণ এই যে সংকোচন প্রসারণ করতে হবে, যে তখন তো সংকোচন প্রসারণ করতে পারবো না, খালি মাধ্যম, যার কারণে শব্দটা তুমি শুনতে পাবো না, খালি মুখ নড়ানো দেখবা, বুঝছো? এই হচ্ছে সিস্টেম। তাহলে আমাদের শব্দের শোনার রেঞ্জ আছে, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ বা 20 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। এর নিচে নামলে শব্দ শোনা যায় না, এর উপরে গেলেও শব্দ শোনা যায় না। পিঁপড়ার যে কথা বলে ওর শব্দ শুনতে পারো, কথা বলতে ওদের যে কমিউনিকেশন সিস্টেম, কোন একটা নবী ছিল সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিন্তু শুনতে পাইতো, পিঁপড়ার সাউন্ড শুনতে পাইতো। তো আমাদের রেঞ্জ নির্দিষ্ট করে দিচ্ছে, যেমন আমাদের দেখার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না, এর থেকে বেশি তো আমরা দেখতে পাবো না। যেমন কুকুর দেখতে পাই, ফের ইয়াদের জিন্দা দেখতে পাই, যে আজানের সময় করে শব্দ করে চিলাচিলি করে, কিন্তু আমরা তো দেখতে পাই না। তা আমাদের যেমন চোখের রেঞ্জ আছে, শোনার রেঞ্জ হচ্ছে 20 থেকে এত হার্টজ ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি না, এতটুকুর মধ্যে ফ্রিকোয়েন্সি থাকলে আমরা শব্দটা শুনতে পাবো, আদারওয়াইজ শুনতে পাবো না। আচ্ছা, এই জিনিসটা লাগবে আমাদের, যে 20 হার্টজের থেকে কম হলে সেটাকে বলা হয় শব্দেতর বা ইনফার, আচ্ছা শব্দেতর তরঙ্গ। আমরা এটা দেখি যে 20 হার্টজের থেকে যদি কম হয় তাকে শব্দেতর তরঙ্গ বলা হয়। আর 20 কিলো হার্টজ, ওই যে 20 কিলো হার্টজ আছে না, এখান থেকে যদি বেশি হয় তাহলে শব্দতর তরঙ্গ। এই দুইটা থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে শব্দেতর আর একটা হচ্ছে শব্দতর। তাহলে শব্দতর মানে হচ্ছে ছোট, আর শব্দতর মানে হচ্ছে বড়, ঠিক আছে? ওর থেকে বড় সাউন্ডগুলোকে আমরা ওই ক্যাটাগরিতে ফেলাবো, যেটা হচ্ছে বাদুর। বাদুর কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে করে আমাদের ওই কিন্তু পথ চলে, ও কিন্তু চোখে দেখে না। ও কি করে, ওই যে 20 কিলো হার্টজের থেকে বেশি শব্দ তৈরি করে, ওটা হচ্ছে শব্দেতর তরঙ্গের মধ্যে পড়বে। হ্যাঁ, শব্দ মুখ দিয়ে তৈরি করে আমরা তো সেটা শুনতে পাই না, ও শুনতে পায়, আবার ওর রেঞ্জ বেশি, তখন শব্দটা, ওর তো অন্ধ, বাদুর তো অন্ধ, ওর শব্দ তৈরি করে এখানে বাড়ি খায়, আবার কানে আসে ওর, তখন ওই শব্দটা শুনে ওটা অ্যানালিসিস করে, সামনে বাধা আছে, কারণ এই রাস্তা ক্রস করতে হবে, অন্য রাস্তাতে যেতে হবে, ঠিক আছে, এভাবে করে করে করে। কিন্তু তারে আবার ওইটা ব্যাক করাটা ডিফিকাল্ট, সেজন্য তার সে বাড়ি খায়। ওই বেশিতে ওই যে 20 কিলো হার্টজ থেকে বেশি, হ্যাঁ এত বেশি, বেশিটা শুনতে পাই না, কমটা শুনতে পাই না, আমাদের রেঞ্জ লিমিট করা আছে। যেমন কবরে আজাব চিল্লাচিল্লি অনেক বেশি হয়, কিন্তু তুমি শুনতে পাও না, কারণ রেঞ্জ বেশি হলে তুমি শুনতে পাবো না, হাজার চিল্লালে শুনতে পাবো না, খালি দেখবা তুমি মুখ করে চিল্লাচ্ছে, তুমি শুনতে পাবো না, কম হলেও শুনতে পাবো না, রেঞ্জ লিমিটেড করা আছে। আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সুর শলাকা বা টিউনিং ফর্ক। এরকম একটা বাঁকা আকৃতির একটা আছে, যেটা সাউন্ড তৈরি করলে এই দেখো শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে মাধ্যমের মাধ্যমে, দেখছো শক্তিটা ট্রান্সফার হচ্ছে। দেখো আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, বল লড়তেছে, ওখানে শক্তি আছে, তার মানে শব্দের এই শব্দটা শক্তিতে দেখো ওখানে বাড়িতে শব্দটাকে নাড়াচ্ছে। তাহলে এই যে বাঁকা যন্ত্রটা, এটার নাম দেবো সুর শলাকা বা টিউনিং ফর্ক। সুর শলাকা বা টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করি আমরা, সেটা কি বলছে যে 1 কিলো হার্টজ কম্পাঙ্কের একটা সুর শলাকা বা টিউনিং ফর্ক, তাহলে এটা হচ্ছে এফ, সেটা হচ্ছে 1 কিলো হার্টজ। এত কম্পাঙ্কের একটা সুর শলাকা, ওটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা হচ্ছে 1 কিলো হার্টজ। টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে, পানিতে এবং লোহার ভিতর দিয়ে প্রবাহিত হতে দিলে, তাহলে ওই শব্দটা আমি একবার বাতাসে, পানিতে এবং লোহাতে প্রবাহিত করাবো, দিব, তখন দেখা গেল শব্দের বেগ বাতাসে হচ্ছে 334 দেওয়া আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া না থাকলে 330 অ্যাপ্লাই করতাম, বুঝছো? এটা আমি একটু পরে আলোচনা করতেছি। 334 মিটার পার সেকেন্ড পানিতে, এটা হচ্ছে এয়ার, তাহলে VW পানিতে শব্দের বেগ দেওয়া আছে 1493 মিটার পার সেকেন্ড। আর লোহাতে ধরো ভি আয়রন, আয়রন মানে লোহা, 5130 মিটার পার সেকেন্ড। বলা হলো কোন মাধ্যমে শব্দের কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন মাধ্যমে, মানে এই তিনটা মাধ্যম আলাদা আলাদা, কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত কত হবে। তাহলে এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ, এটার জন্য ল্যামডা ডাব্লিউ, আর এটার জন্য ল্যামডা আই, এগুলো হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা না, তাহলে আমাদের ল্যামডা সমান কি ভি বাই এফ, ল্যামডা সমান ভি বাই এফ। এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমার, যে মাধ্যম যদি আলাদা হয় কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কিন্তু একই থাকবে, সেটা একটু প্রমাণ করার আগে দেখে না দেখলে তোমার বিশ্বাস হবে না। তুমি লক্ষ্য করো যে এখানে এই বস্তুটা দেখো কাঁপতেছে, এটা মাধ্যমে, একটা মাধ্যম, এটা আরেকটা মাধ্যম, দেখো কাপা কাপি কিন্তু সেমি আছে, দেখো এটা কাপা, এটা কাপা সেমি আছে, এই কর্নার দিকে তাকাও, কর্নার কাপা সেমি আছে না, তাহলে মাধ্যমটা আলাদা হলে দেখো তরঙ্গের বেগ আলাদা হয়ে গেছে, এখানে একটু জোরে যাচ্ছিল, এখানে আসতে যাচ্ছে,
বেগ আলাদা হয়ে গেছে কিন্তু কাপাটা কিন্তু সেমই আছে। এই যে উপরে নিচে কম্পাউন্ড, এটাই তো ফ্রিকোয়েন্সি, এটাই তো ফ্রিকোয়েন্সি, কাপাটাই ফ্রিকোয়েন্সি। তো কাপাটা সেমই আছে, তার মানে ধরো তুমি বাসায় আস্তে আস্তে ব্রাশ করতেছো, কম্পাঙ্ক কম, আর জোরে জোরে ব্রাশ করতেছো, কম্পাঙ্ক বেশি। আচ্ছা তাহলে এই পাশে যদি বেগ বেড়ে যায় তাহলে বলটা তাড়াতাড়ি নামা উঠা করবে না? বেগের সাথে আবার ফ্রিকোয়েন্সি এফ ল্যামডা, ল্যামডার সাথে আবার এফটা ধরো ভি বাই ল্যামডা না, ভিটাও চেঞ্জ হচ্ছে, ল্যামডাটা এমনভাবে চেঞ্জ হচ্ছে যাতে ফ্রিকোয়েন্সি সেম থাকে। দুটোর বেগ এবং ল্যামডার সাথে সম্পর্কিত করে ভাগ করে রেশিও করে এটার বেগ আলাদা আলাদা করে মানে চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি দুটো সেম রাখছে। ল্যামডা বেগ এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করছে তারা দুইজনভাবে ফ্রিকোয়েন্সিটা সেম থাকে। তাহলে মাধ্যম আলাদা হলো, ফ্রিকোয়েন্সি সেম থাকে না? তাহলে এখানে যেহেতু আমাদের তিনটা মাধ্যম আলাদা আলাদা, তার ফ্রিকোয়েন্সি কিন্তু একটাই থাকবে। সে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? ওই যে 1 কিলো হার্টস, সেটাকে হার্টসে নাও, 1 কিলো সমান 1000 হার্টস, 1000 হার্টস। তাহলে আমরা কি জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান কি আসবে? ভি বাই এফ, তাই না? তাহলে ভি ভ্যালু আমাদের জানা থাকতে হবে, আর এফটা হচ্ছে আমাদের সবারই সেম। হ্যাঁ, তাহলে ভি বাই এফ, তাহলে ল্যামডা এর সমান কি লেখা যাবে? ভি এ বাই এফ, এটার সময় কি লেখা যাবে? ভি ডাব্লিউ বাই এফ, এটার সময় কি লেখা যাবে? ভি আই ডিভাইডেড বাই এফ। কারণ বেগ সবারই আলাদা, কিন্তু কম্পাঙ্ক সবারই সেম, ল্যামডাটাও সেম, আলাদা, ল্যামডাটা আলাদা। দেখো ফ্রিকোয়েন্সিটা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করছে যাতে ল্যামডা এবং ভিটা এমনভাবে চেঞ্জ হচ্ছে যাতে করে ফ্রিকোয়েন্সিটা সেম থাকে। তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা আমাদের সব দেওয়া আছে, দেখো এই যে 337 ডিভাইডেড বাই 1000, আর এটা দেওয়া আছে কত? এই যে 1493, তাহলে 1493 বাই 1000, আর এটার ভ্যালু দেওয়া আছে কত? 5130 ডিভাইডেড বাই 1000, অঙ্ক শেষ। এই মিটার, এত ল্যামডা একক কি মিটার না? মিটার। কথা বলছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সটে যাই। আর রেকর্ডিং তো থাকলো, বাসায় যে আবার দেখবা, যেখানে আটকে যাবা সেখানে দেখবা। যা পড়াইলাম, যেগুলো কথা বললাম, সবগুলো কথা কিন্তু ইম্পর্টেন্ট, একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার কথা না এখান থেকে। এখন আমাদের একটা কনসেপ্ট দেখতে হবে, সেটা হলো যে এই জিনিসটাকে বুঝো, তারপরেরটা আমার টপিকটা দেখি যে শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলে সমানুপাতিক। কী ব্যাপার ব্যস্তানুপাতিক কেন? হ্যাঁ, সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এটা জিনিসটা ভুল আছে, আমি খেয়ালই করিনি, যে হ্যাঁ তোমার মুখে মুখে বলে দিই। শব্দের বেগটা তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। শব্দের যে বেগটা তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, ব্যস্তানুপাতিক মানে ভাগ। এটা যদি এরকম থাকতো না 1/√T, তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেটা একটু টাইপিং মিস্টেক, এটা হয়েছে আগেকার বইয়ের থেকে। আমি তো আগে পড়াতাম, আজ থেকে গত 3-4 বছর আগেকার, তখন তো আগের বইয়ের থেকে অনেক টাইপিং মিস্টেক ছিল। তোমাদের বেলায় এশিয়াতে সরকার চেঞ্জ হওয়ার পরে আগে থেকে তো স্যার পড়াতে স্যারেরা জানিয়ে যে এইসব জায়গায় আন্ডারলাইন করা আছে, যে ভুল করা আছে, তখন তো কারেকশন করা হয়নি এভাবে। এখন এসে এই যে নতুন সরকার আসার পর সিলেবাসটা একটু কমে দিচ্ছে, তোমাদের সিলেবাস বইয়ের থেকে কিছু ইনফরমেশন বাদ দিচ্ছে, আবার কিছু অ্যারও করছে, করে নতুন করে তৈরি করার যে সকল জায়গায় ভুল ছিল সেগুলো সংশোধন করছে। যেমন অনেকে মহানিস আসলামের বিষয় আছে, অনেকে ধর্মীয় বই আছে, ইসলাম, ওগুলো ঠিক করছে, সাথে সাথে এগুলো ঠিক করে ফেলছে। আবার ওই যে সরকারি প্রধানমন্ত্রীদের ওইসব বাদ দিচ্ছে, সো ওইগুলো কারেকশনের সময় এটাও কারেকশন করে ফেলছে। তো আমার স্লাইডের মিস্টেক করাই আছে, এখন ঠিক করতে হবে। তাহলে ভি সমানুপাতিক √T। এখন √T বলতে কি? তাপমাত্রা এখানে এইটা যদি বাড়ে তাহলে আমাদের এটাও বাড়বে না? তাহলে তাপমাত্রা বাড়লে কিন্তু আমাদের বেগটাও বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে আমাদের বেগটাও বেড়ে যাবে। তুমি দেখো, তোমাকে একটা প্রমাণ দেখাই। ক্যালকুলেটর কোথায় গেল? ক্যালকুলেটর তো আনো নি। ধরো সাপোজ √2 ভ্যালু হচ্ছে 1.414, তাই না? এখন দেখো √5 করি, √8 করে দেখো বেড়ে গেছে ভ্যালুটা। তাহলে তাপমাত্রা বাড়লে কিন্তু এখানে রুট আকারে বেগটা বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়লে বেগ বাড়বে। এই সমীকরণটাকে আমরা দুইভাবে লিখতে পারি। ধরো V1 সমানুপাতিক √T1, V1 বেগ, ধরো তাপমাত্রা যখন T1 তখন বেগ হচ্ছে V1, এর একটা সমীকরণ দিলাম, তাই তো? এখন V2 সমানুপাতিক √T2, আবার তাপমাত্রা চেঞ্জ করছে, বেগটা চেঞ্জ হয়ে গেছে না? ধরো এটা সমানুপাতিক 2 নাম্বার দিলাম, মনে রাখার বুদ্ধি করছে না। এখন এই দুটো সমীকরণ ভাগ করি, তাহলে V1/V2, আর এই সমানুপাতিক তুললে কনস্ট্যান্ট হবে না? কনস্ট্যান্ট দুটো উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে না তখন? তাহলে √T1/T2 লেখা যাবে না? √T2। তাহলে আমাদের এটা ফাইনাল সূত্র যে V1/V2 সমান √T1/T2। তাহলে তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে যে বেগটা চেঞ্জ হয়, সব ভ্যালু দেওয়া থাকবে, একটা ভ্যালু বের করতে হবে আমার। এটা ফর্মুলা, V1/V2 সমান √T1/T2। এটা বাসাতে লিখবা ভিডিও দেখে বা বই দেখে অঙ্ক করার সময় তুমি বুঝতে পারবা। তাহলে V1/V2 সমান √T1/T2, এটা হচ্ছে আমার ফর্মুলা।
আর লাস্ট একটা থিওরি আছে, যার পরে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাবে। লাস্ট থিওরিটা পড়াই দিই, দিলে আমাদের মোটামুটি অধ্যায়ের বেসিক শেষ হয়ে যাবে। তখন আমাদের আগের মতন বোর্ড কোশ্চেন দেখলেই হয়ে যাবে। তোমাকে পড়াতে আমার টাইমই লাগে না, বুঝছো? আর সেম পড়াতে অনুজনকে পড়াতে আমার চান বের হয়ে যায়। আচ্ছা দেখো, তাহলে এখন আমার এই শব্দটা লাস্ট থিওরি, এই অধ্যায়ের লাস্ট থিওরি, সেটা আমরা দেখি। আমরা কিন্তু অনেক সময় পাহাড়ি এলাকায় গেলে চিৎকার করলে চিৎকারটা ব্যাক আসে, সেইটা আমরা জিনিসটা পড়ি। তাহলে ধরো আমি তো এখানে কথা বলতেছি, এই কথাটা আমার কাছে ব্যাক আসতেছে না কেন? কারণ হচ্ছে আমি বেশি কাছে দাঁড়ায় আছি, একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্সের মধ্যে কথা বললে শব্দটা ব্যাক করবে। এর থেকে বেশি কাছে আসলে আর শব্দটা শোনা যায় না। কেন শোনা যায় না? কোশ্চেন হলো যে আমাদের মস্তিষ্ক 0.1 সেকেন্ডের আগে যদি কোনো শব্দ আসে, সেই শব্দটা সে ধরতে পারে না। ধরো আমি যে কথাটা বলতেছি না, সেই কথাটা 1 সেকেন্ডের আগে আবার চলে আসতেছে, তখন মস্তিষ্ক বলে কী ব্যাপার, তুমি তো একটা কথা এখনই বলছো, আরেকটা কথা, ওই কথাটা প্রসেসিং হচ্ছে কেমন, হইতে হয়তো আরেকটা কথা চলে আসছে, তখন আর ওটা ব্যাচ করতে পারে না। কিন্তু এটা যদি দূরে হয়, আমি কথাটা বললাম, আমি শুনতে পাইছি, পাশাপাশি শব্দটা যখন ব্যাক করবে 0.1 সেকেন্ডের পরে ব্যাক করছে, যার কারণে শব্দটা আমি সুন্দরভাবে আমার মস্তিষ্ক শুনতে পাইছে। যেটা পাহাড়ি এলাকায় একটু ডিস্টেন্সটা বেশি, শব্দটা ব্যাক করলে আমি ক্লিয়ারলি ব্যাক শব্দটা শুনতে পাই। কিন্তু এখানে ক্লিয়ারলি ব্যাক শব্দটা শুনতে পাচ্ছি না, কারণ কাছে আছে। সেটা আমি বের করি। চলো তাহলে আমাদের বাতাসে ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330। তাহলে ভির ভ্যালু কত? 330 মিটার পার সেকেন্ড। আর শব্দটা শোনার ন্যূনতম টাইম কত? 0.1 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে শব্দটা আমি এখান থেকে করবো, শব্দটা এখানে যাবে, গিয়ে বাড়ি খেয়ে আবার এখানে আসবে না? তাহলে শব্দটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো? ধরলাম এটাও ডি, এটাও ডি, মানে এটা দেওয়া নাই, ধরে এগুলো বের করবো আমরা ডি ধরে নিলাম, ডিটা বের করি, ন্যূনতম ডিস্টেন্সটা বের করি। তাহলে শব্দটা কোন বেগে যায়? সমবেগে যায় না? তাহলে এস ইকুয়ালটা আমরা ভিটি লিখতে পারি না? এখন শব্দটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? এখানে ডি আর এখানে ডি, তাই না? না 2D, ডিস্কো মানে 2D, আমরা 2D করবো, যোগ করতেছি এখানে। তাহলে 2D ইকুয়াল টু ভিটি লেখা যাবে, তাই না? তাহলে আমরা খালি খেয়াল রাখবো যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 2D ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ডি সমান কত আসে? ভিটি বাই 2 না? ভির ভ্যালু কত? 330 না? টির ভ্যালু কত? 0.1 না? ডিভাইডেড বাই 2। এটা করলে তুমি ডির ভ্যালু পাবো হচ্ছে 16.5 মিটার, বুঝছো? না, এটা করলে পাবো হচ্ছে 33 মিটার। এটা ক্যালকুলেটর করো তো। কত 330 ইন্টু 0.1, 330 ইন্টু 0.1, 33 ভাগ 2, 16.5। তাহলে ডি ভ্যালু কত আসলো? 16.5 মিটার। তাহলে শব্দটা 16.5 মিটার সামনে গিয়ে একটা আমাদের ডির ভ্যালু কত আসে? 16.5 না? তো তোমার থেকে দেওয়ালটার দূরত্ব সর্বনিম্ন কত হতে হবে? 16.5 মিটার। যদি দেওয়ালটার দূরত্ব 16.5 মিটার সামনে রাখতে পারো, তাহলে অ্যাকচুয়ালি শব্দটা ব্যাক করা পসিবল। কিন্তু আমার এই দেওয়ালটা 16.5 মিটার আগে আছে, যার কারণে শব্দটা আর ব্যাক আসতেছে না। তার মানে দেওয়ালটা ন্যূনতম বেশি হলে তো শুনতে পাবো। কিন্তু তুমি মাপে দেখো, আমার কাছে এটা আছে, আমি মাপছিলাম, ছাত্র মাপছিল, ওই যে আমার টেপ আছে না, এই 16.5 মিটার অনেক লম্বা। এখানে এত ছোটো জায়গার মধ্যে 16.5 মিটার হয় না, অনেক লম্বা, যেটা সেইটুকু ডিস্টেন্স অন্তত আমার রাখতে হবে, তাহলে আমি শব্দটা শুনতে পাবো। ঠিক আছে? বেসিক জিনিস বুঝছো? আচ্ছা ঠিক আছে। তাহলে এই 4টা মুখস্থ রাখতে হবে। 4টার ভিতর থেকে বাতাসের শব্দের বেগ 330, পানিরটা লাগবে 1493, আর লোহারটা লাগবে 5130, বাস আর কিছু লাগবে না। 3টা অন্তত মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বাসায় দেখলে মুখস্থ হয়ে যাবে, বইতেও আছে। আচ্ছা, নেক্সট দিন থেকে ম্যাথ শুরু করি, কারেক্টটা ম্যাথ করে দেবো। এটা এটা এই ম্যাথটা দেখি আমরা বোর্ড কোশ্চেনে, তারপর বোর্ড কোশ্চেনের জন্য ফাঁকা রাখি। এই ম্যাথটা দেখো, যে কি বলছে, কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শীতকালে তাপমাত্রাকে টি1 ধরলাম, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস থেকে ক্যালভিনে এসে একটা ক্যালভিন না, তাহলে 10 যোগ 273 এত ক্যালভিন করে নিলাম, ঠিক আছে? এবং শব্দের 10 ডিগ্রি সেলসিয়াস, এবং শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে শীতকালে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে V1, 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, বলা হলো গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হলে, তাহলে তাপমাত্রা বেড়ে T2 সমান কত হলো? এই 10 যোগ 30 ডিগ্রি সেলসিয়াস কত হলো? তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস না? গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হলে, ও তাহলে টোটাল 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, টোটাল 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস হলে, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে ক্যালভিনে কত? 30 যোগ 273 না? 303।
চেক দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, কত 303 কেলভিন। হ্যাঁ কেলভিন বলা হলো, অত হলে শব্দের বেগ তখন কত হবে, V2 সমান হওয়ার। তাহলে চলো দেখি তো তাপমাত্রা বাড়লে শব্দটা কতটুকু পরিবর্তন হয়। তাহলে আমরা তাপমাত্রার সাথে সম্পর্ক কী করছিলাম, V1/V2 সমান √T1/T2 করছিলাম, তাই না? এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেনি আমার, তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক লাগবে আমার। তাহলে তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক আমি একটু পড়ালাম। তাহলে V1টা ধরো V2টা বের করতে হবে, তাহলে V1 এর ভ্যালু কত, V1 হলো 332, V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালুটা বের করতে হবে। আর ধরো √T1/T2, √T1 কত, এটা কত আসে, 273 যোগ 10, 283, তাই না? তাহলে 283 ডিভাইডেড বাই T2 এর ভ্যালু কত আসে, 303। এখান থেকে V2 চলে আসবে না, আমি অ্যান্সারটা খালি দেখাই। V2 এর ভ্যালু আসে হচ্ছে আমার 343.5, 343.5, দেখো 343.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার শব্দের যে বেগটা দেখো আগে ছিল কত, 332, তাপমাত্রা বাড়লে 343 হয়ে গেছে, বেগটা বেড়ে গেছে। তো তাপমাত্রা বাড়লে শব্দের বেগটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। আমরা সমানুপাতিক সম্পর্কে সমানুপাতিক আমরা V সমানুপাতিক √T, ওইটার কনসেপ্ট আলাদা, ওটা কন্ট্রাক্ট থাকে, সেটা আলাদা কনসেপ্ট। এবং আশেপাশে সাউন্ড নয়, আমি ওটা পরে পড়াবো, ওটা পরে কনসেপ্ট, ওটা আসবে সামনে আমাদের। তাহলে এইটা তাপমাত্রা, শুধু তাপমাত্রা, অন্যান্য কোনো ইফেক্ট নাই, ঠান্ডার জাতীয় কোনো ইফেক্ট নাই। তাপমাত্রা মানে গরম ঠান্ডা, এটার ইফেক্ট। আদার্স আরও ইফেক্ট আছে, এই যে বায়ুর কণার ইফেক্ট আছে, যে বাষ্প আছে যে ওখানে যে আবার পানির কণা আছে, বেশি আছে, সেই জন্য কনসেপ্ট আলাদা আছে। কারণ শীতকালে কুয়াশা পড়ে, যে কুয়াশার সাথে ওখানে আবার সম্পৃক্ততা আছে, শিশিরাঙ্ক আছে, পরে পড়াবো। কারণ তাপমাত্রা বাড়লে আমাদের বেগটা বৃদ্ধি পায়, সেটা আমি এখান থেকে প্রমাণ করছি। দেখো তাপমাত্রা বাড়াই দিছি, এই যে আগে ছিল 332, এখন হয়ে গেছে 343.5, বুঝছো? এই হচ্ছে থিওরি শেষ। নেক্সট দিনে আমরা ম্যাথসে যাবো।